শেখ হাসিনার রায়ে আরো জটিল বাংলাদেশ ভারত সম্পর্ক, দিল্লিও খুঁজছে স্বাভাবিক করার পথ। ট্রাম্পের সামনে ইসরায়েলের কঠোর সমালোচনা মামদানির, বিরোধ ভুলে একসাথে কাজ করার অঙ্গীকার। দুবাই এয়ার শোতে ভারতের তৈরি যুদ্ধ বিমান বিধ্বস্ত, দেশটির বিমান বাহিনীর জন্য বড় আঘাত। বুদ্ধিমত্তা দিয়ে মিস ইউনিভার্স জিতলেন মেক্সিকোর ফাতিমা বস, আশা জাগিয়েও পারলেন না বাংলাদেশি মিথিলা। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিদা রুবি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে। তাকে প্রত্যাপনের বারবার অনুরোধে আনুষ্ঠানিক সাড়া দেয়নি দিল্লি। নির্বাচনের পর নতুন সরকারের দৃষ্টিভঙ্গি ও শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইস্যুটি সাময়িকভাবে পাশে রেখে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা করলে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কেন্দ্র করে নানা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রায়ের পরপরই বাংলাদেশ সরকার ভারতের কাছে নোট ভার্বাল পাঠিয়ে আবারও শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য অনুরোধ জানিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে রয়েছে। ফলে ভারত এই অনুরোধে তৎপরতার সঙ্গে সাড়া দেওয়ার সম্ভাবনা কম। ভারতের দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনাকে হস্তান্তর না করার পেছনে মূল কারণ হলো মৃত্যুদণ্ডের কারণে তার নিরাপত্তা হুমকির বিষয়টি, যা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক। নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারিতে নতুন সরকার ক্ষমতায় আসার পরও সম্পর্ক স্বাভাবিক হবে কিনা তা অনেক অংশে নির্ভর করবে নতুন সরকারের বৈশিষ্ট্য, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনৈতিক সক্রিয়তার উপর। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি নতুন সরকার এবং ভারত দুপক্ষই ইস্যুটিকে সাময়িকভাবে পাশে রেখে অন্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে কাজ করে, তবে সম্পর্ক পুনরায় স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে যদি শেখ হাসিনার প্রত্যাপন ইস্যু পুনরায় প্রধান আলোচ্য ইস্যুতে চলে আসে, তবে তা দুই দেশের মধ্যে উত্তেজনা বা কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে। বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডের রায়ের পর ভারতের কাছে প্রত্যাপনের অনুরোধ জটিল হয়ে গেছে, কারণ আন্তর্জাতিক ও দেশীয় আইন নিরাপত্তা উদ্বেগ এবং মৃত্যুদণ্ডের হুমকি প্রভাব ফেলেছে। তাই শুধু বাংলাদেশ চাইলেই ভারত রাজি হবে না। নির্বাচনের পরও শেখ হাসিনা ইস্যু সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ, যদিও পরিচালনাযোগ্য চ্যালেঞ্জ থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইস্যুটি সাময়িকভাবে পাশে রেখে সহযোগিতা করলে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে এবং নতুন সরকারের দৃষ্টিভঙ্গি ও কৌশলী ভবিষ্যৎ নির্ভর করবে। শাহিদা রুবি, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়েই ইসরায়েলকে গণহত্যাকারী বললেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। 21শে নভেম্বর হোয়াইট হাউসে প্রথমবারের মতো তারা বৈঠক করেন। বৈঠকে দুই নেতা অতীতের রাজনৈতিক বিরোধ ভুলে শহরের উন্নয়ন, জনসেবা এবং মানুষের জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি 21শে নভেম্বর হোয়াইট হাউসে প্রথমবারের মতো বৈঠক করেন। দীর্ঘ মাস ধরে চলা তীব্র রাজনৈতিক সমালোচনা ও বিরোধিতার পরও দুই নেতা বৈঠকে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ওভাল অফিসে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যত ভালো করবেন আমি তত খুশি হব। আমরা তাকে ভালো কাজ করতে সাহায্য করব। ট্রাম্প আরো যোগ করেন, তার অনেক ধারণা আমার ধারণার সঙ্গে মিলে যায়। আমরা অনেক বিষয় একমত, যা আগে ভাবিনি। মামদানিও বলেন, নিউ ইয়র্ককে আরো সাশ্রয়ী ও বাসযোগ্য করার জন্য প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। তিনি 1 জানুয়ারি থেকে শহরের মেয়রের দায়িত্ব নেবেন।
এর আগে ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় মামদানিকে গ্রেপ্তার বা দেশ থেকে তাড়ানোর হুমকি দিয়েছিলেন। মামদানিও ট্রাম্পকে স্বৈরশাসকের মতো আচরণ করার অভিযোগ তুলেছিলেন। ট্রাম্প বারবার তাকে কমিউনিস্ট বলে আক্রমণ করতেন। তবু হোয়াইট হাউসের বৈঠকে দুই নেতা অতীতের তিক্ততা ভুলে নিউ ইয়র্কের উন্নয়ন, জনসেবা ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। শাহিদা রুবি, মাই টিভি। দুবাই এয়ার শোর উড়ন্ত প্রদর্শনীর সময় ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান শুক্রবার বিকেলে বিধ্বস্ত হয়েছে। এটি তেজাস মডেলের দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে পরীক্ষামূলক উড্ডয়নের সময় আরেকটি তেজাস ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুবাইয়ের এই ঘটনাটি তাই ভারতের বিমান বাহিনীর জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। দুবাই এয়ার শো 2025 বিশ্বের সর্ববৃহৎ সামরিক ও বাণিজ্যিক বিমান প্রদর্শনীর একটি, আর সেই শোয়ের শেষ দিনটি পরিণত হল এক মর্মান্তিক ঘটনায়। ভারতের তৈরি যুদ্ধবিমান তেজাস আকস্মিকভাবে বিধ্বস্ত হয়ে প্রাণ হারান সেটির পাইলট। শুক্রবার 21শে নভেম্বর দুবাইয়ের স্থানীয় সময় দুপুর 2টার কিছু পর এয়ার শোর শেষ দিনের প্রদর্শনী চলছিল। দর্শক ভরা গ্যালারির সামনে ভারতের তেজাস যুদ্ধবিমান তার রুটিন অ্যারোবেটিক্স প্রদর্শন করছিল। হঠাৎ করেই দেখা যায় বিমানটি দ্রুত নিচে নেমে আসছে। এরপরই ঘটে দুর্ঘটনা। ভারতের বিমান বাহিনী দ্রুত একটি বিবৃতি প্রকাশ করে জানায়, পাইলট গুরুতরভাবে আহত হন এবং পরে তার মৃত্যু নিশ্চিত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুবাই সরকারও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি মর্মান্তিক বলে উল্লেখ করেছে। দুর্ঘটনার পর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর জুড়ে সাইরেন বাজতে থাকে। জরুরি সেবাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং এলাকাটি সুরক্ষিত করে। এক প্রত্যক্ষদর্শী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানায়, তেজাস খুব নিচু উচ্চতায় উঠছিল এবং অল্প সময়ের মধ্যেই দ্রুত নিচে নেমে যায়। দর্শকেরা স্তব্ধ হয়ে যান ঘটনার আকস্মিকতায়। তেজাস হল ভারতের তৈরি চতুর্থ প্রজন্মের বহু ভূমিকাযুক্ত হালকা যুদ্ধবিমান। এটি অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের যৌথ প্রকল্প। 1980-এর দশকে MiG-21 প্রতিস্থাপন করার লক্ষ্য নিয়ে শুরু হয় LCA প্রোগ্রাম। 2003 সালে এর আনুষ্ঠানিক নামকরণ হয় তেজাস। বিশেষজ্ঞদের মতে চীন পাকিস্তানকে সামরিক সক্ষমতায় সহায়তা বাড়ানোর পর ভারতের জন্য তেজাস প্রকল্পের গুরুত্ব আরও বেড়ে যায়। এটি তেজাস মডেলের দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে পরীক্ষামূলক উড্ডয়নের সময় আরেকটি তেজাস ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুবাইয়ের এই ঘটনাটি তাই ভারতের বিমান বাহিনীর জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। পরিষ্কারকরণ ও নিরাপত্তা কার্যক্রম সম্পন্ন করার পর 2.5 ঘন্টার মধ্যেই এয়ার শোতে উড়োজাহাজের মহড়া পুনরায় শুরু হয়। তবে ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। দুবাইয়ের আকাশে তেজাসের এই দুর্ঘটনা পুরো আন্তর্জাতিক বিমান ও প্রতিরক্ষা মহলে আলোচনার জন্ম দিয়েছে। তদন্তে কি উঠে আসে এখন সেদিকেই দৃষ্টি বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নাইজেরিয়ার নাইজার রাজ্যে একটি ক্যাথলিক স্কুলে সশস্ত্র হামলা চালিয়ে 215 শিক্ষার্থী ও 12 শিক্ষক সহ মোট 227 জনকে অপহরণ করা হয়েছে। একই সপ্তাহে কেব্বি রাজ্য থেকে 25 ছাত্রী এবং কাওয়ারায় একটি চার্চ থেকে 38 জনকে অপহরণ করা হয়। নিরাপত্তা সংকটে প্রেসিডেন্ট তিনুবু বিদেশ সফর বাতিল করেছেন। এদিকে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বিস্তারিত রিপোর্টে। নাইজেরিয়ার নাইজার রাজ্যে আবারও বড় ধরনের গণ অপহরণের ঘটনা ঘটেছে। এক সপ্তাহে দ্বিতীয়বার সশস্ত্র হামলাকারীরা একটি ক্যাথলিক মাধ্যমিক স্কুলে হানা দিয়ে 215 শিক্ষার্থী ও 12 শিক্ষক সহ মোট 227 জনকে তুলে নিয়ে গেছে। এর আগে একই সপ্তাহে কেব্বি রাজ্যের আরেকটি স্কুল থেকে 25 ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। ডেলি সাবাহ এক প্রতিবেদনে জানা গেছে, নাইজারের পাপিরি কমিউনিটির মেরিজ স্কুলে ভোররাতে হামলা হয়। স্থানীয় খ্রিস্টান সংগঠনটির নেতারা জানান, তারা ঘটনাস্থলে গিয়ে অভিভাবকদের সান্ত্বনা দিচ্ছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছেন। নিরাপত্তা বাহিনী ও সেনারা ইতিমধ্যে এলাকায় মোতায়েন হয়েছে।
7 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ওই এলাকায় আরও একটি প্রাইমারি স্কুল রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হামলার সময় শিশুদের কেউ কেউ পাশের বাড়িতে পালিয়ে বাঁচলেও অনেককে গভীর জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, আগে থেকেই হামলার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা সতর্ক ছিল, কিন্তু অনুমতি ছাড়া স্কুল খোলা হয়েছিল। হামলার সময় কেবল কমিউনিটি স্বেচ্ছাসেবীরাই পাহারায় ছিল। হামলায় একজন নিরাপত্তা কর্মীও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার কয়েকদিন আগে কাওয়ারা রাজ্যের একটি চার্চে হামলা চালিয়ে 2 জনকে হত্যা ও 38 জনকে অপহরণ করা হয়। তাদের প্রত্যেকের জন্য 10 কোটি নাইরা মুক্তিপণ দাবি করা হয়েছে। নিরাপত্তা সংকট বাড়ায় প্রেসিডেন্ট বোলা টিনুবু দক্ষিণ আফ্রিকার G20 সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। তার বদলে ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমা বৈঠকে অংশ নেবেন। তিনি জানান, অপহৃতদের উদ্ধারে রাষ্ট্রের সব সক্ষমতা ব্যবহার করা হবে। এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। 2014 সালে চিবক অপহরণের পর থেকেই দেশটিতে 1500-র বেশি শিক্ষার্থী অপহৃত হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। মিস ইউনিভার্স 2025 এর খেতাব জিতেছেন মেক্সিকোর ফাতিমা বস। বাংলাদেশি প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা সেরা 30-এ থাকলেও সেরা 12-তে পৌঁছাতে পারেননি। ফাইনালে 5 প্রতিযোগীর মধ্যে বিচারকের প্রশ্নের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী হওয়ার আগে নাওয়াত ইত্রাসা গ্রিসিল ফাতিমাকে ডাম্প হেড বলায় তিনি প্রতিবাদ জানান। অন্যান্য প্রতিযোগীরা তার পাশে দাঁড়ান। পরিচালককে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং ফাতিমা সাহসিকতা ও বুদ্ধিমত্তা দেখিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। রানার আপ হন মিস থাইল্যান্ড। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কটাক্ষের পরও ফাতিমা বস জিতলেন মিস ইউনিভার্সের সেরা খেতাব। 2 নভেম্বর থাইল্যান্ডে শুরু হওয়া মিস ইউনিভার্সের 74তম সংস্করণে মেক্সিকোর ফাতিমা বস সেরা সুন্দরীর খেতাব জিতেছেন। যদিও প্রতিযোগিতার শুরুতেই তিনি সঞ্চালকের কটাক্ষের শিকার হয়েছিলেন। বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা সেরা 30-এ থাকলেও সেরা 12-র লড়াইয়ে পৌঁছাতে পারেননি। ফাইনাল পর্ব 21 নভেম্বর বাংলাদেশ সময় সকাল 7টায় ব্যাংকক শহরে শুরু হয়। ফাইনালে উঠেন 5 জন প্রতিযোগী: মিস থাইল্যান্ড, মিস ফিলিপাইন, মিস ভেনেজুয়েলা, মিস মেক্সিকো এবং মিস আইভরি কোস্ট। বিচারকরা প্রতিযোগীদের 2টি করে প্রশ্ন করেন, যার ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। ফাইনালে সেরা সুন্দরীর খেতাব জেতেন ফাতিমা বস। তবে তার আগে এক ঘটনা ঘটে যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মূল পর্ব শুরুর আগে প্রি প্রেজেন্ট অনুষ্ঠানে প্রতিযোগীদের একটি প্রমোশনাল ভিডিও করতে বলা হয়। মিস মেক্সিকো ফাতিমা সময়মতো ভিডিওটি দিতে না পারায় থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইতসারা গ্রিসিল তাকে ডাম্প হেড বলে কটাক্ষ করেন। ফাতিমা সরাসরি প্রতিউত্তর দেন, আপনি আমাকে একজন নারী হিসেবে যথাযথ সম্মান দিচ্ছেন না। এরপর সঞ্চালক নিরাপত্তা বাহিনীকে ডেকে তাকে শাসানোর চেষ্টা করেন, কিন্তু অন্যান্য প্রতিযোগীরা ফাতিমার পাশে দাঁড়ান এবং সবাই একযোগে আসন ত্যাগ করেন। এই ঘটনা সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হয়। পরবর্তীতে নাওয়াত 3 বার ক্ষমা চাইলেও মিস ইউনিভার্স কর্তৃপক্ষ তাকে এবছরের পরিচালক পদ থেকে সরিয়ে দেয়। এই ঘটনার পর ফাতিমা বস ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং প্রতিযোগিতার ফাইনালে নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে প্রমাণ করেন। মিস থাইল্যান্ড রানার আপ হন। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।